যমুনা ডেস্কে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। হিজবুল্লাহর ছোড়া দূরপাল্লার মিসাইলের টার্গেটে ইসরায়েলের বিমান ঘাঁটি। উত্তরাঞ্চলে শতাধিক রকেট নিক্ষেপ, 24 ঘন্টায় 400 হামলার শিকার লেবানন। দখলকৃত পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ, যন্ত্রপাতি সম্প্রচার সরঞ্জাম জব্দ। ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 51 জনের প্রাণহানি, আহত 20, নিখোঁজ 24 জনের সন্ধানে চলছে রুদ্ধশ্বাস অভিযান। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি লেবানন ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহর সর্বোচ্চ পাল্লার মিসাইল হামলায় কাঁপল ইসরায়েলের উত্তরাঞ্চল। সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি 2টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। ছুড়েছে আরও শতাধিক রকেট। এর আগে মাত্র 24 ঘন্টায় দক্ষিণ লেবাননে 400 দফা লেবানন হামলা চালিয়েছে তেল আবিব। তাণ্ডব চালিয়েছে 3 শতাধিক স্থানে। ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ। হিজবুল্লাহর এ যাবৎকালের সর্বোচ্চ পাল্লার হামলার টার্গেট হল বন্দরনগরী হাইফার একটি বিমান ঘাঁটি। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। শনিবার মধ্যরাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে 2টি দূরপাল্লার মিসাইল সহ ছোড়া হয় একের পর এক রকেট, যার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এর আগে মাত্র 24 ঘন্টার ব্যবধানে দক্ষিণ লেবাননে অন্তত 400 বার হামলা চালিয়েছে ইসরায়েল। অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে তাণ্ডব চলে 3 শতাধিক স্থানে। ধ্বংস করা হয় বেশ কিছু সামরিক স্থাপনা, গুড়িয়ে দেওয়া হয় একাধিক গোপন রকেট লঞ্চিং সাইট। হামলা আর পাল্টা হামলার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সেনাপ্রধানের সাথে বৈঠক করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় আমরা কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছি। হাইফায় সতর্কতা বাড়ানো হয়েছে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ থাকবে। জনসমাগমের ব্যাপারেও বেশ কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে। বাহিরে 30 জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হুতি, আর বাড়াবাড়ি করলে তেল আবিবকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন হুতি নেতা। হিজবুল্লাহর ভাইদের উপর ইসরায়েলের অত্যাচার আর হত্যাযজ্ঞ তাদের নৃশংস আগ্রাসনকেই প্রতিনিধিত্ব করে। তারা সংঘাত আরও বাড়াতে চায়। ফিলিস্তিনিদের স্বার্থে আমরা হিজবুল্লাহ আর লেবাননের পাশে আছি। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্টেন্স। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননকে ছিনতাই করেছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। অভিযোগ করেছেন লেবাননে সংঘাতের পিছনে দায়ী ইরান সমর্থিত গোষ্ঠীটি। 7 অক্টোবরের পর হিজবুল্লাহ এই যুদ্ধ শুরু করেছে। তখন থেকে প্রতিদিন আমাদের উপর বোমা ছুড়ছে তারা। 1 লাখ ইসরায়েলি ঘর ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের ইচ্ছে ছিল না লেবাননের সাথে যুদ্ধ জড়ানো, কিন্তু ইরানের সহায়তা নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে ছিনতাই করেছে। জেরুজালেমের পর এবার দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর আক্রোশের শিকার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার কার্যালয়। রোববার সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে বন্ধ করে দেয়া হয় রামাল্লার ব্যুরো অফিস। অস্ত্রের মুখে বের করে দেয়া হয় কর্মীদের, ধ্বংস করা হয় যন্ত্রপাতি, সম্প্রচার এবং সরঞ্জাম। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। রোববার স্থানীয় সময় ভোররাত 3টার দিকে ভারী অস্ত্রে সজ্জিত মাস্ক পরিহিত সেনারা প্রবেশ করে রামাল্লার আল জাজিরা কার্যালয়ে। পুরো এলাকা ঘিরে রেখে 1 ঘণ্টাব্যাপী চলে অভিযান। জাজিরা নেটওয়ার্কের ক্যামেরা, ল্যাপটপ সহ যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে সেনারা। 45 দিনের জন্য কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। কেবল তাই নয়, এ সময় আশপাশের দেয়ালে থাকা ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আকলের পোস্টার ছিঁড়ে ফেলে সেনারা। টিয়ার গ্যাসও ছোড়া হয় কার্যালয়ের চারদিকে।
ভোররাত ৩টার দিকে রামাল্লায় শিরিন আবু আখলে স্ট্রিট বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী, যেখানে আল জাজিরার কার্যালয়ের অবস্থান। পুরো এলাকা ঘিরে রেখে ভবনের ভেতর প্রবেশ করে। আমাদের হাতে একটি নির্দেশনা ধরিয়ে দেয়, যেখানে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধ রাখতে বলা হয়। আল জাজিরার কভারেজ বন্ধের আরও উদাহরণ রয়েছে ইসরায়েলের। গত মে মাসেই জেরুজালেমে বন্ধ করে দেয়া হয় কাতার ভিত্তিক নেটওয়ার্কটির কার্যক্রম। ইসরায়েলে আরও আগে থেকে নিষিদ্ধ চ্যানেলটির সম্প্রচার। তেল আবিবের দাবি, দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আল জাজিরা নেটওয়ার্ক। রামাল্লায় আল জাজিরার কার্যালয়টি এরিয়া এতে পড়েছে, যে অঞ্চলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে। তাই এই হামলা সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ ফিলিস্তিনি সাংবাদিকদের। দাবি, সত্য গোপনের লক্ষ্যেই এ ধরনের আগ্রাসন। রামাল্লায় আল জাজিরা কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সংগঠনও। ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরা নেটওয়ার্কের উপর জঘন্য হামলা হলো। এটি সত্য প্রকাশ ও বাক স্বাধীনতার উপর আঘাত। সত্য আড়াল করাই এই হামলার উদ্দেশ্য। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই উপত্যকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না ইসরায়েলি বাহিনী। গত ১১ মাসে তেল আবিবের হামলায় মৃত্যু হয়েছে ১৭০ সাংবাদিকের। ধরপাকড়, নির্যাতনের শিকার আরও অনেকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে রাজধানী সানা দখলের ১ দশক পূর্তি উদযাপন করেছে ইয়েমেনের বিপ্লবী সংগঠন হুতি। শনিবার সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন শত শত হুতি যোদ্ধা। অত্যাধুনিক অস্ত্রের মহড়ায় চালায় তারা। এদিনও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদর্শন করে গোষ্ঠীটি। ২০১৪ সালে তৎকালীন সরকারকে উৎখাত করে সানা দখল করে হুতিরা। এরপর থেকেই গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। শত শত তরুণের সশস্ত্র কুচকাওয়াজের এই দৃশ্য ইয়েমেনের রাজধানী সানার। অংশগ্রহণকারীরা সবাই হুতি যোদ্ধা। সানায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তাদের এই আয়োজন। হুতিদের দাবি, এই দিনেই বিদেশি প্রভাব মুক্ত হয়েছে ইয়েমেন। ঠিক ১০ বছর আগে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সানার দখল নেয় হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রাব্বু মনসুর হাদি পালিয়ে যান সৌদি আরবে। বর্তমানে রাজধানী সহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা। সানা দখলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে যোদ্ধারা ছাড়াও অংশ নিয়েছে হুতির উচ্চপদস্থ কর্মকর্তারা। আজ ইয়েমেনিদের স্বাধীনতা উদযাপনের দিন। এই বিপ্লবের দিনে ইয়েমেন বিদেশি প্রভাবমুক্ত হয়েছে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়ার অধিকার পেয়েছে। এদিনও হুতি সদস্যদের কণ্ঠে ছিল ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের বার্তা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু থেকেই সরব গোষ্ঠীটি আবারও দিয়েছে তেল আবিব বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। পুরো বিশ্বকে জানাতে চাই, ফিলিস্তিনি আমাদের কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ। এই জনসমাগমের সবাই আল আকসা ফ্লাডের সমর্থক। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি বীর মুজাহিদদের সাথে লড়তে প্রস্তুত তারা। ৯০-এর দশকে ইয়েমেনের সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় ওয়াহাবি মতবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসে হুতি বিদ্রোহীরা, যাদের প্রাতিষ্ঠানিক নাম আনসারুল্লাহ। শিয়া মুসলিমদের শাখা জাইদিজমের প্রতিনিধিত্ব করা গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা হুসাইন বাদরুদ্দিন আল হুতি। সানা সহ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হুতির কাছে যাওয়ার পর থেকেই অবশ্য ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। দুপক্ষের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নামে দেশটিতে। ২০২২ সালে এক চুক্তির মাধ্যমে থামে সেই সংঘাত। ৬ মাস পর চুক্তি ভেঙে গেলেও আর কোনো বড় সংঘাত হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫১ জনের প্রাণ গেছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন, এখনও নিখোঁজ অন্তত ২৪ জন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য। জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে দেশটির তাবাত শহরের খনিটিতে হয়েছে মিথেন গ্যাসের বিস্ফোরণ। রাজধানী থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান খনিটির। কর্তৃপক্ষ জানিয়েছে খনির ২টি ব্লকে হয়েছে বিস্ফোরণ। দুর্ঘটনার সময় ভেতরে ছিল ৬৯ জন কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এ সময় আহত হয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েকে। চলছে দ্বিতীয় দফা ভোট গণনা। নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট নিশ্চিত করতে পারেনি ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি পার্টির এই নেতা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে 39.5% সমর্থন পেয়েছেন এনপিপি নেতা। প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা 34% এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন 17% ভোট। শনিবার অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় 75%। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন 39 প্রার্থী। প্রাথমিক ফলাফল অনুযায়ী মূল লড়াই চলছে 3 প্রার্থীর মধ্যে। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। আবারও মস্কোর টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। রাশিয়ার দাবি, বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা। হামলা চালিয়েছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায়, ধ্বংস করেছে জেলেন্সকি বাহিনীর ট্যাঙ্ক, সাজুয়া যান ও ইটজার মিসাইল। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, শনিবার ইউক্রেনের ছোড়া 177টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে রাশিয়ার গোলা বারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অস্ত্রাগার ও রাডার স্টেশন। আবারও যৌথ সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে চীন এবং রাশিয়া। শনিবার শুরু হয় দুদেশের বার্ষিক মহড়ার দ্বিতীয় ধাপ। রাশিয়ার একটি সামরিক বন্দর থেকে সূচনা হয় নর্দার্ন ইন্টার্ন অ্যাকশন 2024। দুদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় মহড়ার। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের বাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় জোরদারই মূল লক্ষ্য। নিরাপত্তাজনিত হুমকি মোকাবেলায় যৌথ সামরিক সক্ষমতা ঝালাই করবে সেনারা। জাপান ও ওখটস্ক সাগরে নর্দার্ন ইন্টার্ন অ্যাকশনে অংশ নেবে দুই দেশের একাধিক যুদ্ধজাহাজ ও অ্যান্টি সাবমেরিন। দর্শক, যমুনা আইডিসকে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা আইডিস। কমলা হ্যারিস প্রস্তুত হলেও দ্বিতীয় দফা মুখোমুখি বিতর্কের জন্য রাজি নন ডোনাল্ড ট্রাম্প। আগামী 23 অক্টোবর দ্বিতীয় দফার বাকযুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিপক্ষকে নিমন্ত্রণ করেছিল সিএনএন। ডেমোক্র্যাট প্রার্থী কামালা রাজি হলেও নাকচ করে দেন রিপাবলিকান নেতা। এর আগে 10 সেপ্টেম্বর প্রথমবারের মতো বিতর্কে অংশ নেন কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই কমলার সাথে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ ট্রাম্পের। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের জোট কোয়াডের বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, চীনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এসব দেশের নেতারা। কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাইডেনের নিজ শহর ডেলাওয়ারের উইলিংটনে। উপস্থিত ছিলেন জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও জলবায়ু সপ্তাহ সামনে রেখে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিশ্ব নেতারা। উল্টো জীবাশ্ম জ্বালানির ব্যবহারই বাড়িয়ে চলছে উন্নত দেশগুলো। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পরিবেশবাদীদের সরব পদচারণায় মুখর। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও জলবায়ু সপ্তাহকে কেন্দ্র করে শুক্রবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে পরিবেশবিদরা। তরুণদের ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রবীণরাও। তাদের দাবি, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় পরিবেশ রক্ষার বিকল্প নেই। তরুণদের আকৃষ্ট করতেই এই জমায়েত, যারা সরাসরি পরিবেশ দূষণের সাথে জড়িত এবং যারা এসব কাজে অর্থায়ন করছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই বিক্ষোভ। ডেভেলপমেন্ট ব্যাংকগুলো ক্রমাগত অনবায়নযোগ্য জ্বালানি উত্তোলনের পেছনে অর্থায়ন করছে। ভূগর্ভস্থ জীবাশ্ম জ্বালানি ব্যবহার ল্যাটিন আমেরিকার বিভিন্ন জনগোষ্ঠীর ওপর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এসব বিষয় নিয়ে এখনই আওয়াজ তুলতে হবে। পরিবেশ রক্ষার দাবিতে এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের জলবায়ু কর্মীরাও। পরিবেশ বাঁচাতে আমাদের বাচ্চারা এগিয়ে এসেছে, নেতৃত্ব দিচ্ছে। আমি এখানে এসেছি আমার সন্তানকে সমর্থন জানাতে।
আমার মতে সকল অভিভাবকের উচিত এই কর্মসূচিতে যোগ দেয়া। জীবাশ্ম জ্বালানির লাগামহীন ব্যবহার পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে তুলছে। ভবিষ্যতের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। আমার দেশ জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী। উগান্ডায় অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের জন্য 1443 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরির আলোচনা চলছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই পাইপলাইনের তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। আমি চাই যারা এসব প্রজেক্ট বাস্তবায়নে অর্থ দেয় তাদের বিচার হোক। প্রতি বছর জাতিসংঘ সদর দপ্তরের সামনে পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ কমাতে আন্দোলন করেন পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, এরপরও টনক নড়ছে না বিশ্ব নেতাদের। জাতিসংঘের এবারের অধিবেশনে পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত প্রকল্পে অর্থায়ন বন্ধের দাবি জানান পরিবেশবাদীরা। পৃথিবীকে বাসযোগ্য রাখা না গেলে আগামীতে হুমকিতে পড়বে মানব সভ্যতা, যার দায় উন্নত বিশ্বকে নিতে হবে বলে মনে করেন জলবায়ু কর্মীরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডিসকে আবারও একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে জোরালো বিক্ষোভ হয়েছে লাহোরে। অংশ নেয় পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতাকর্মী সহ হাজারো ভক্ত এবং সমর্থক। আয়োজকদের দাবি, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। ব্যানার ফেস্টুন হাতে লাহোরের প্রধান সড়কগুলোয় অবস্থান নেন বিক্ষোভকারীরা। ইমরান খানের মুক্তির স্লোগান দেন তারা। পুলিশি বাধা না থাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচি। ঘুষের মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে রয়েছে 150-র বেশি মামলা। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড়, বৃষ্টি, ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। মাদক কারবারিদের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মেক্সিকান রাজ্য সিনালোয়া। শীর্ষ নেতাকে আটকের পর কুখ্যাত 2 ড্রাগ কার্টেল সিনালোয়া এবং লস চাপিতোসের মধ্যে চলছে দ্বন্দ্ব, যাতে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছেন 1/2 মানুষ। নিখোঁজ রয়েছেন অনেকেই। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। মেক্সিকোর সিনালোয়া প্রদেশের বিভিন্ন শহরে এভাবেই চলছে নিরাপত্তা বাহিনীর টহল। ড্রাগ কার্টেলের সদস্যদের ধরতে চলছে অভিযান। এমন পরিস্থিতি গেল সপ্তাহখানেক ধরেই। চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন মেক্সিকান ড্রাগ লর্ড ইসমাইল এল মায়ো জাম্বাদা। কুখ্যাত সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা তিনি। অভিযোগ উঠেছে বিরোধী গ্রুপ লস চাপিতোস তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর থেকে মূলত সহিংসতা বেড়ে যায় পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে। সিনালোয়া আর লস চাপিতোস কার্টেলের এই দ্বন্দ্বে সপ্তাহখানেকের ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত 53 জন। এখনও নিখোঁজ 1/2। সার্বিক এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। অবশ্যই যুক্তরাষ্ট্রই সিনালোয় চলমান সহিংসতার জন্য দায়ী, কারণ তারা এই অভিযান পরিচালনা করেছিল আর তারাই তাদের নেতা এল মায়োকে গ্রেফতার করে। এদিকে সবচেয়ে শক্তিশালী 2 মাদক কারবারি গোষ্ঠীর সহিংসতাকে ঘিরে বন্ধ রাখা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং শপিং মল। সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 40 জনেরও বেশি ব্যক্তিকে। রাজ্য জুড়ে চলমান সংঘাত দমনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার তাদের হাতে গ্রেফতার হয় লস চাপিতোস কার্টেল নেতা এবং সাবেক ড্রাগ লর্ড হোয়াকুইন এল চাপো গুজম্যানের ছেলে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।